দীঘা ভিডিওর দ্বিতীয় পার্টে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে মূলত দীঘা ঘুরে দেখব গাড়ি করে এবং পায়ে হেঁটে। সকাল 8টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন আজকের সাইট সিনের জন্য। আজকে মূলত গাড়ি করে ঘুরে দেখব রাধা গোবিন্দ মন্দির, চন্দনেশ্বর মন্দির, তালসারি ও উদয়পুর। ইতিমধ্যেই আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকের সাইট সিন করতে খরচ পড়ছে 10 জনের মাত্র 850 টাকা। প্রথম পার্টের ভিডিওতেই কোন হোটেলে থাকবেন মাত্র 450 টাকায় 3 বেলা খাওয়া দাওয়া পাবেন, সেই সাথে সাথে খুব কম খরচে কোন গাড়ি করে গেলে আপনারা সাইট সিন করতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু সেই ভিডিওতে তুলে ধরেছি। আজকের এই সাইট সিনটি কিন্তু সম্পূর্ণ ওড়িশার দিকে। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট তথা রাধা গোবিন্দ মন্দিরে। এটি হলো রাধা গোবিন্দ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মন্দিরটির দ্বারে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। মন্দিরটির ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন মন্দিরটির দুই পাশে রয়েছে এই রকম অপূর্ব সুন্দর গৌর নিতাইয়ের বিগ্রহ। এই মন্দিরটা অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরটির অভ্যন্তরে রয়েছে এক অপূর্ব সুন্দর সোনার রাধা গোবিন্দের বিগ্রহ। তবে মন্দিরের অভ্যন্তরে ভিডিও ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাধা গোবিন্দ মন্দির দর্শন করার পর এবার চলে যাচ্ছি আরো একটি মন্দির পরিদর্শন করতে। মন্দিরটির নাম চন্দনেশ্বর মন্দির। এটি হলো চন্দনেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বার। চন্দনেশ্বর মন্দির হলো ভারতের ওড়িশার বালেশ্বর জেলার চন্দনেশ্বরে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা শহরের কাছে অবস্থিত। ওড়িয়া বর্ষপঞ্জির প্রথম দিনে মন্দির চত্বরে এক বিশাল বার্ষিক মেলা আয়োজিত হয়। এই সময় অনেক ভক্ত এই মন্দিরে আসেন। চন্দনেশ্বর মন্দিরের একদম প্রবেশদ্বারেই কিন্তু রয়েছে বাবা নন্দী। আপনাদের মনের ইচ্ছা অবশ্যই এই নন্দীর কাছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন এবার আমরা চন্দনেশ্বরের অপরূপ বিগ্রহকে দর্শন করে নিই। ও আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, এই মন্দিরটি কিন্তু 500 বছরের পুরনো একটি মন্দির। কথিত আছে বহুকাল আগে লক্ষ্মণী নামক এক গৃহবধূ এই নিরাকার চন্দনেশ্বর মহাদেবের দর্শন পান। এরপরই এই চন্দনেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। চন্দনেশ্বর মন্দিরের শিবশম্ভু মাটি থেকে 18 ফুট গভীরে অবস্থান করছেন।
চন্দনেশ্বর মন্দিরে আপনারা এলে শুধুমাত্র চন্দনেশ্বরের বিগ্রহই কিন্তু নয়, সেই সাথে সাথে আরো অনেক বিগ্রহকে আপনারা দর্শন করতে পারবেন। চলুন এবার আমরা দর্শন করে নিই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই অপরূপ সুন্দর বিগ্রহকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই অপূর্ব বিগ্রহ দর্শন করার পরেই আমরা চলে এলাম মাতা পার্বতী ও গণেশজির মন্দির দর্শন করতে। মাতা পার্বতীর এই অপরূপ বিগ্রহটিকে ভালোভাবে দর্শন করুন। মা পার্বতী তার হাত থেকে ফুল ফেলে দিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে প্রত্যেকটি দর্শনার্থীদেরকে আশীর্বাদ জানাচ্ছেন। এই ভিডিওটির মধ্যে দিয়ে হয়তো আপনারা বুঝতে পারছেন, দীঘা মানে শুধু সমুদ্র সৈকত নয়, রয়েছে এই রকম বিভিন্ন রকমের অলৌকিক মন্দির, রয়েছে অনেক নানা অজানা অব্বিট স্থান। ইতিমধ্যেই আপনারা দ্বিতীয় স্পট চন্দনেশ্বর মন্দির দেখে নিলেন। চলুন এবার আমরা চলে যাচ্ছি আমরা তৃতীয় স্পটে। চন্দনেশ্বর মন্দির থেকে মাত্র 20 মিনিট পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট তথা তালসারি সমুদ্র সৈকতে। এখানে এলেই আপনারা এরকম স্থান দেখতে পারবেন। এখান থেকে পাশেই সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে সোজাসুজি ওই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে ওখানে যেতে হবে। এই তালসারি সমুদ্র সৈকতটি কিন্তু বিখ্যাত লাল কাঁকড়ার জন্য। এই সমুদ্র সৈকতে এলে আপনারা অসংখ্য লাল কাঁকড়া দেখতে পারবেন। মোটরসাইকেলে ভাড়া কত করে? 100 টাকা। লাল কাঁকড়া দেখতে পারবো গিয়ে? এখন ভাটা থাকায় সমুদ্র কিন্তু একদম নিস্তেজ, তবে এই সমুদ্রের তীর বরাবর হেঁটে যেতে কিন্তু এক আলাদাই অনুভূতি হচ্ছে। এখন আমরা চলে এসেছি তালসারি সমুদ্র সৈকতে। এখানকার সমুদ্র সৈকত এক কথাই অসাধারণ। তবে আমরা যখন এসেছি তখন কিন্তু এখানে চলছিল ভাটা, সেই জন্য সমুদ্রের স্রোত অতটা না থাকলেও আপনারা সমুদ্রটাকে দেখতে পাচ্ছেন। ওই যে দূরে মোটরসাইকেল করে যাচ্ছে, মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা কিন্তু মোটরসাইকেল করে ওই দূরে গিয়ে লাল কাঁকড়া দেখতে পারেন। ওখানে গেলে আপনারা অসংখ্য লাল কাঁকড়ার সন্ধান কিন্তু দেখতে পারবেন। তালসারি বিখ্যাত কিন্তু লাল কাঁকড়ার জন্য। এখানে এসেছেন কিন্তু লাল কাঁকড়া দেখেননি, তা কিন্তু হতেই পারে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই মাত্র 100 টাকার বিনিময়ে এখান থেকে যে কোনো একটি গাড়ি করে অবশ্যই লাল কাঁকড়া দেখুন, ভালো লাগবেই লাগবে। এখন আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো করেই কিন্তু সবাই দেখতে যাচ্ছে লাল কাঁকড়া। তালসারি সমুদ্র সৈকতে এসে আমরা কিন্তু এক অসাধারণ প্রাণীর খোঁজ পেয়েছি। প্রাণীটি কি সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে প্রাণীটিকে আপনাদেরকে দেখিয়ে দিই। এই প্রাণীটির নাম কি সেটি কিন্তু জানা থাকলে কমেন্ট বক্সে
কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সত্যি ব্যক্তিগতভাবে তালছাড়ি কিন্তু আমাদের মনকে ছুঁয়ে গেছে। আর বাদবাকিদের তালছাড়িতে এসে কেমন লাগলো সেটি শুনেই নিন। লাগলো প্রতিদিনের এই একঘেয়েমি দূর করতে এরকম কিন্তু ছোটখাটো ভ্রমণ মাঝে মাঝে করা কিন্তু খুবই দরকার। তালছাড়ি ইতিমধ্যে আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি উদয়পুর সমুদ্র সৈকতে। চলুন ওখানে গিয়ে সরাসরি আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরছি। তালছাড়ি সমুদ্র সৈকতের পর এবার আমরা চলে এসেছি উদয়পুর সমুদ্র সৈকত দর্শন করতে। এই সমুদ্র সৈকতে সবসময় কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে। উদয়পুর সমুদ্র সৈকত ভারতের সবচেয়ে নির্মল এবং অপূর্ব সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি অন্যতম। সমুদ্র তীরের এই অপূর্ব সৌন্দর্যকে দর্শন করার জন্য আপনারা চাইলে মাত্র 100 টাকার বিনিময়ে এই ঘোড়ায় করে এখানকার সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। আগেই বলেছি এখন চলছে ভাটা, তাই সমুদ্রের সৌন্দর্যকে না দেখিয়ে চলুন কিছু এবার খেয়ে নেওয়া যাক। সকাল 8টার সময় সাইট সিনের জন্য গাড়িতে উঠেছিলাম। এখন ঘড়িতে সময় দুপুর 12টা। এবার আমরা কিন্তু আজকের পায়ে হেঁটে যে সমস্ত সাইট সিনগুলো করতে হবে সেগুলোকে করব। আপনারা গাড়িওয়ালাকে বলবেন হোটেলে না নামিয়ে অমরাবতী পার্কের কাছে নামিয়ে দিতে। অমরাবতী পার্ক হলো দীঘার একমাত্র পার্ক যেখানে একই সাথে আপনারা পেয়ে যাবেন রোপওয়ে ওঠার সুযোগ, সেই সাথে সাথে বোটিং করার সুযোগও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই পার্কে প্রবেশ করতে গেলে জনপ্রতি 10 টাকা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই পার্কটি একটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত। পার্কের মধ্যে রয়েছে একাধিক অ্যাক্টিভিটিস, সেই সাথে সাথে চারিদিকে সবুজ আপনার চোখকে আকৃষ্ট করবেই করবে। আগেই বলেছিলাম এই পার্কে রয়েছে রোপওয়ের ব্যবস্থা, সেই রোপওয়েকেই কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। মাত্র 80 টাকার বিনিময়ে আপনারা এই রোপওয়েতে উঠে এই পার্কের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। রোপের ওপর থেকেই আপনারা দেখতে পারবেন এই বিশাল বড় জলাশয়টিকে। এই স্থানটিতেই মূলত বোটিং করানো হয়ে থাকে।
বোটিং করার ডিটেলসটি একটু পরে দিচ্ছি। তার আগে এই পার্কে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে চলুন সেগুলি এবার দেখিয়ে দিই। এটি কিন্তু একটি দোলনা ছিল, কিন্তু বর্তমানে এই দোলনাটি এখন ভগ্নপ্রায়ে পরিণত হয়েছে। এর পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। সেই সাথে সাথে বিভিন্ন রকম কার্টুন চরিত্রগুলিকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যা বাচ্চাদের মনকে ভীষণভাবে আকৃষ্ট করবে। এই পার্কের এই স্থানটি কিন্তু এক কথায় অসাধারণ। আপনারা চাইলে এই স্থানে বসে এখানকার পার্কের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এই স্থান থেকে বসে এই স্থানের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করুন, সত্যি এক কথায় অসাধারণ। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, সবুজকে ভালোবাসেন, তাহলে অবশ্যই মাত্র 10 টাকার বিনিময়ে এই পার্কটি একবার হলেও ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবেই লাগবে। এই স্থানটিকে লক্ষ্য করুন, সত্যি বলার কোনো ভাষা নেই, এক কথায় অসাধারণ। দীঘা মানে আমরা হয়তো জানি শুধুমাত্র সমুদ্র সৈকত, তবে দীঘা কিন্তু এখন আর শুধু সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নয়। দীঘাতে রয়েছে আরো অনেক আকর্ষণীয় স্পট, হয়তো আপনারা আমাদের এই ভিডিওটির মধ্যে দিয়ে বুঝতে পারছেন। সত্যি মাত্র 10 টাকায় এত কিছু দেখার সুযোগ অন্য পার্কে আপনি কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি পাবেন না। আপনারা যারা বোটিং করবেন, বোটিং রেট চার্টটি দেখানো হলো, দেখে নিন। 2 জনের প্যাডেল বোর্ড লাগবে মাত্র 80 টাকা, আর 3 থেকে 4 জনের লাগবে 100 টাকা। এই বোটগুলির মধ্যে দিয়েই মূলত এখানে বোটিং করানো হয়ে থাকে। আপনারা মাত্র 10 টাকার বিনিময়ে অবশ্যই এই পার্কটি ঘুরে দেখবেন। পার্কটি খুব সুন্দর সাজানো গুছানো। সেই সাথে সাথে এই পার্কের এক অন্যতম বৈশিষ্ট্য হলো এই পার্কে কিন্তু রয়েছে রোপওয়ের ব্যবস্থা। সেই সাথে সাথে বোটিংও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। দীঘাতে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে এই পার্কেই কিন্তু একমাত্র রোপওয়ের ব্যবস্থা রয়েছে। সেই সাথে সাথে এই পার্কে এলে আপনারা বোটিং করারও সুবিধা পেয়ে যাবেন। তাই দেরি কেন বন্ধুরা, আপনারা দীঘাতে এলে অবশ্যই একবার হলেও ঘুরে আসুন এই অমরাবতী পার্কে। আশা করছি এই পার্কটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। এখানে তুলে ধরা হয়েছে বিখ্যাত কার্টুন চরিত্র বাটুল দি গ্রেটের দৃশ্যটিকে। মানুষ ধীরে ধীরে বড় হয়ে উঠলেও তার মধ্যে শৈশবের স্মৃতিগুলি জেগে থাকে, তারই বহিঃপ্রকাশ আপনারা এখন লক্ষ্য করতে পারছেন।
এই অ্যাক্টিভিটিসটিকে ভালো করে লক্ষ্য করুন। গরিলার মুখেই রয়েছে কিন্তু একটি স্লিপার, আর তার মধ্যে দিয়েই স্লিপ খেয়ে নামতে হবে, কিন্তু বর্তমানে এটির অবস্থাও খুবই জরাজীর্ণ। ছোটবেলায় সেই দেখা বিখ্যাত কার্টুন চরিত্র নন্টে ফন্টেকেই আপনারা এখন লক্ষ্য করতে পারছেন। আশা করছি এই পার্কটি আপনাদের খুবই ভালো লেগেছে। চলুন, সময় একদমই নষ্ট না করে চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্পটে। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এখানকার টোটো স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা সরাসরি সায়েন্স সিটি যাওয়ার জন্য টোটো ভাড়া করুন। টোটোতে পড়বে জনপ্রতি 10 টাকা করে। ইতিমধ্যে আমরা টোটোতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি সায়েন্স সিটির উদ্দেশ্যে। মাত্র 2 মিনিট টোটোতে করে আমরা চলে এলাম এখন দীঘার সায়েন্স সিটিতে। আপনারা কিন্তু অবশ্যই এই সায়েন্স সিটি ঘুরে দেখবেন। আশা করছি সায়েন্স সিটিটাও আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। সায়েন্স সিটির একেবারে সামনেই রয়েছে এই বিশাল বড় ডাইনোসরটি। সায়েন্স সিটির অভ্যন্তরে প্রবেশ করতে গেলে জনপ্রতি 40 টাকা করে টিকিট কাটতে হবে। সেই সাথে সাথে এই সায়েন্স সিটির ভেতরে বিভিন্ন রকমের 3D শো কিন্তু প্রদর্শিত হয়ে থাকে। আপনারা চাইলে এই 3D শো দেখতে পারেন। 3D শো এর রেড চার্টটি দেখানো হলো, আপনারা দেখে নেবেন। টিকিট কাটা হয়ে গেছে, চলুন অভ্যন্তরে গিয়ে এই সায়েন্স সিটির মধ্যে কি কি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এই ট্যাপ কলটিকে ভালো করে লক্ষ্য করুন। এর ভেতরে এমন ভাবে পাইপ লাগানো হয়েছে মনে হচ্ছে যেন ট্যাপ কল থেকে জল পড়ছে। এই সায়েন্স সিটিতে রয়েছে সায়েন্সের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, যা আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। চলুন অভ্যন্তরে গিয়ে এই রকম অ্যাক্টিভিটিসগুলিকে আপনাদের সামনে তুলে ধরছি।
এই কুমিরটিকে ভালো করে লক্ষ্য করুন। কুমিরটিকে এমনভাবে দর্পণে রাখা হয়েছে, কুমিরটি পরিণত হয়ে গেছে ব্যাঙে। এই প্রতিকৃতিটি আবার আকার নিয়েছে মানুষের হাতের মতো। সত্যি দর্পণ কিভাবে প্রতিফলিত হচ্ছে তা কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলি দেখেই বুঝতে পারছি। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দীঘার সায়েন্স সিটির সৌন্দর্যকে তুলে ধরা সম্ভব নয়। আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলো তো সায়েন্স সিটিতে দেখতে পারবেনই, সেই সাথে সাথে আরো অনেক অ্যাক্টিভিটিস কিন্তু এই সায়েন্স সিটিতে রয়েছে। তাই একবার হলেও দীঘায় গেলে আপনারা সায়েন্স সিটি দেখতে একদমই ভুলবেন না। এখন আমরা চলে এসেছি আন্ডার সি ওয়ার্ল্ড, অর্থাৎ সমুদ্রের তলদেশে যে সমস্ত সামুদ্রিক শঙ্খ, ঝিনুক, মাছ পাওয়া যায় সেগুলোই কিন্তু এই স্থানটিতে দেখানো হয়েছে। এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন। কিছু কি দেখতে পেলেন? যদি দেখতে পান সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দুটি আয়নাকে এমন ভাবে রাখা হয়েছে, দেখে মনে হচ্ছে ট্রেনটি যেন শেষই হচ্ছে না, ট্রেনটি যেন এন্ডলেস। এখানে আবার দর্পণকে এমন ভাবে রাখা হয়েছে যার রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন একাধিক প্রতিবিম্বের। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় টর্নেডো কিভাবে সৃষ্টি হয় তা আপনারা এই বোতামটি টিপলেই এখানে সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন। এখানে আবার তুলে ধরা হয়েছে কিভাবে রঙের পরিবর্তন হয়। মূল ছবিটাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটিকে যখন এই দর্পণের সাহায্যে দেখা হচ্ছে তখন দেখুন রঙের পরিবর্তন ঘটে গেছে। এটি ভালো করে লক্ষ্য করুন। দুটি দর্পণকে এমন ভাবে রাখা হয়েছে যাতে একটি ছোট্ট কুয়ো সৃষ্টি হয়ে গেছে একটি বিশাল আকারের কুয়োতে। এই রিফ্লেকশনটিকে ভালো করে লক্ষ্য করুন। আপনি যেদিকে ঘোরাবেন এই রিফ্লেকশনটি সেই দিকেই কিন্তু ঘুরে গিয়ে প্রতিফলিত হবে। সায়েন্স সিটির ভিতরে আরো অনেক রকম সায়েন্সের জিনিস রয়েছে, সেগুলো দেখালাম না, দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। চলুন সায়েন্স সিটির বাইরে কি কি রয়েছে সেগুলো এবার আপনাদের সামনে তুলে ধরি। সায়েন্স সিটি দর্শন করে যখনই আপনারা বাইরে বেরোবেন এইরকম ডাইনোসরের জগৎকে আপনারা নিজের চোখের সামনে প্রত্যক্ষ করতে পারবেন। দীঘা সায়েন্স সিটি ঘুরে দেখলাম। ব্যক্তিগতভাবে সায়েন্স সিটিটি আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সায়েন্স সিটিটি ঘুরে দেখার। বিশ্বাস করুন, ভেতরে যে সমস্ত সায়েন্সের অ্যাক্টিভিটিসগুলি রয়েছে
সেই সাথে সাথে বাইরে অতি সুন্দরভাবে এই সায়েন্স সিটিটিকে সাজানো হয়েছে, যা প্রত্যেকটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। দীঘা সায়েন্স সিটি তো ঘোরা হয়ে গেছে, আজকে কিন্তু শেষ স্পটটিও আমরা এবার ঘুরে নেব। চলুন চলে যাই তাহলে আমাদের আজকের শেষ স্পটে। সায়েন্স সিটি ঘোরার পর এবার আমরা চলে যাচ্ছি ঢেউসাগর পার্কে। আপনারা প্রথমেই সায়েন্স সিটির বাইরের রাস্তা দিয়ে বেরিয়ে যেখান দিয়ে প্রবেশ করেছিলেন সেখান দিয়ে চলে আসুন। 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা দেখতে পারবেন একটা তেমাথা রাস্তা। সেই তেমাথা রাস্তা দিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন ঢেউসাগর পার্কে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে। সত্যি এই পার্কটি কিন্তু এক কথায় অসাধারণ। পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এটি হলো ঢেউসাগরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারটিকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যের সময় এই পার্কে আসতে, কারণ সন্ধ্যের সময় রয়েছে এই পার্কে বিশেষ আলোর ব্যবস্থা। সেই সাথে সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। ঢেউসাগর পার্কটি নিউ দীঘার সমুদ্র সৈকতের একদম পাশেই অবস্থিত। এই পার্কটি ছোট থেকে বড় সকলের মনকে আকৃষ্ট করবেই করবে। তাই আপনারা অবশ্যই দীঘা গেলে এই ঢেউসাগর পার্ক দেখতে একদমই ভুলবেন না। এই পার্কটি যেহেতু বিশাল এলাকা জুড়ে অবস্থিত, তাই আপনারা চাইলে পার্কটিকে টয় ট্রেন কিংবা সাইকেলিং এর মাধ্যমেও ঘুরে দেখতে পারেন। এই অ্যাক্টিভিটিসটি দেখুন, এক কথায় ভয়ঙ্কর। যারা একটু দুর্বল প্রকৃতির, অবশ্যই তারা এই অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকবেন। जाएगा ज्यादा दूर तो नहीं है, लेकिन डर भी लगेगा। এই সমস্ত অ্যাক্টিভিটিস তো রয়েছেই, সেই সাথে সাথে আপনারা যদি মনে করেন এখানে এসে বোটিং করবেন, সেই ব্যবস্থাও কিন্তু ঢেউসাগর পার্কে রয়েছে। বিশ্বাস করুন, ঢেউসাগরের এই অপরূপ সৌন্দর্য, অপরদিকে এই সমস্ত অ্যাক্টিভিটিস আপনার মনকে বিশেষভাবে আকৃষ্ট করবেই করবে। ঢেউসাগর পার্কের একটি বড় বৈশিষ্ট্য হলো এখান থেকেই কিন্তু আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এরকম বসার জায়গায় বসে আপনারা সন্ধ্যেবেলায় এখানকার অপূর্ব সমুদ্র দর্শন করতে পারেন।
মাত্র 20 টাকার বিনিময়ে আপনি এই পার্কে এসে যে সমস্ত অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকমের আলো, সেই সাথে সাথে সমুদ্র দর্শন করার যে সুযোগ পেয়ে যাচ্ছেন, সেটি কিন্তু অন্য পার্কে আপনি পাবেন না। এই পার্কটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এটি হলো সেলফি পয়েন্ট, এখানে এসে সবাই ছবি তুলে থাকে। এটি ময়ূরপঙ্খী, এখানে খুব জোরে গান বাজানো হয়ে থাকে আর সবাই এই গানকে এখানে বসেই উপভোগ করে। এই ছিল 2 রাত 3 দিনের সম্পূর্ণ দীঘা ভ্রমণ। আপনারা যদি মনে করেন আরও একদিন থেকে দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের দর্শন করবেন এবং বিশ্ব বাংলা পার্ক দেখবেন, তাহলে সেটা করতে পারেন। প্রথম পাঠের ভিডিওতে আমরা তুলে ধরেছি কিভাবে আপনারা কম খরচে দীঘায় পৌঁছাবেন, দীঘায় কোন হোটেলেই বা উঠবেন, 450 টাকায় খাওয়া দাওয়া, মাথাপিছু থাকা কিভাবে পাবেন, সমস্ত কিছুই কিন্তু আমরা বলে দিয়েছি। সেই সাথে সাথে কিভাবে কোন গাড়ি করে গেলে আপনারা খুব কম খরচে সমস্ত সাইট সিন করতে পারবেন, সেগুলোও কিন্তু তুলে ধরেছি। তাই প্রথম পার্টের ভিডিও দেখতে একদমই ভুলবেন না। এটাই ছিল দীঘা ভ্রমণের সর্বশেষ স্পট। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এনজয় টু লাইভের সদস্য হতে কিন্তু একদমই ভুলবেন না। দীঘা ছেড়ে চলে যেতে হবে, মনটা খুবই খারাপ, কিন্তু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন জায়গার সন্ধানে।